ক্লাস 11-এর ত্রিকোণমিতির প্রথম ক্লাস। কিন্তু প্রথম ক্লাসে আমরা কি করব? আমরা করব ক্লাস 10কে আরও একবার রিভিশন করে নেব। তো ক্লাস 11-এর ত্রিকোণমিতির যে কনসেপ্ট যদি ভালো করে আমরা বুঝতে চাই, আমাদের বেসটা কিন্তু পাকা হতে হবে। আর বেসটা কোথা থেকে তৈরি হয়েছে? ক্লাস 10 থেকে। তো ক্লাস 10-এর ত্রিকোণমিতির সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের সাথে তো তোমরা অলরেডি পরিচিত। এদের কি রিলেশন ছিল, কি ব্যাপার ছিল, আমরা ক্লাস 10-এর সেই বিষয়গুলো আজকে আরেকবার রিভিশন করে নেব। আর আজকে রিভিশন করে আমাদের বেসটাকে আমরা দৃঢ় করব, আর সেই বেসের ওপর ডিপেন্ড করে আমরা আমাদের পরবর্তী 11-এর ক্লাসগুলোতে এগিয়ে যাব। তো আজকের ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে তাদের বলবো আমরা এই ক্লাস দেখলে কিন্তু তোমরা আবার মনে করে নিতে পারবে ত্রিকোণমিতির বেসিকগুলো, যেটা তোমাদের ক্লাস 11-এ সুবিধা দেবে। আর যাদের মনে রয়েছে তাদের আমি বলবো তোমরা কুইক একবার আমার সাথে রিভিশন করে নাও। তো আমরা ক্লাস 10-এ কি পড়েছি? একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার বি কোণটা সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। আর এখানে আমি একটা কোণ দিয়েছি থিটা। এই কোণটা সংলগ্ন যে বাহুটা রয়েছে, সমকোণ সংলগ্ন, দেখো দুটো বাহু, একটা এখানে একটা এখানে। তো এইখানে যে কোণটা দিয়েছি, এই কোণ সংলগ্ন যে বাহুটা রয়েছে, সেই বাহুটাকে আমরা বলি কি? আমরা বলি ভূমি। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর সমকোণের উল্টো দিকে যে বাহুটা রয়েছে তাকে আমরা বলি কি? আমরা বলি অতিভুজ। তাকে আমরা কি বলি? আমরা বলি অতিভুজ। আর অন্য যে বাহুটা, এটাকে আমরা বলে থাকি কি? আমরা বলে থাকি লম্ব। একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ। আর আমরা সাইন থিটা কাকে বলেছি? সাইন থিটা আমরা বলি লম্ব বাই অতিভুজ। নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে, আমি আরও একবার মনে করাবো। লম্ব বাই অতিভুজ, একে কিন্তু আমরা বলবো সাইন থিটা। আর লম্ব বাই অতিভুজ মানে এখানে আমাদের কোনটা লম্ব? এ বি হলো লম্ব, আর অতিভুজ কি? অতিভুজ হলো এসি। ঠিক একইভাবে কস থিটা, কস থিটা মানে নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, একে আমরা কি বলে থাকি? আমরা বলি কস থিটা। এখানে ভূমি বলতে কিন্তু বিসি, আর অতিভুজ বলতে এসি। মনে রাখবে ভূমি কোনটা? ভূমি হলো যে কোনটা নিয়ে আমরা কাজ করছি, সেই কোণ সংলগ্ন যে বাহুটি রয়েছে সেটি কিন্তু ভূমি। আর এখানে ট্যান থিটা, ট্যান থিটা মানে তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে প্রত্যেকের লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি, লম্বকে, লম্ব হলো এ বি, আর ভূমি তার বিসি। তো এই কথা তো তোমাকে জানতেই হবে। আর এখানে আমরা লিখেছি দেখো কোসেক থিটা। কোসেক থিটা কি? কোসেক থিটা হলো কার অনন্য? সাইন থিটার অনন্য। অর্থাৎ সাইন থিটাকে তুমি উল্টে দাও, উল্টে দিলেই তুমি পেয়ে যাবে কিন্তু কোসেক থিটা। অর্থাৎ সাইন থিটা মানে, কোসেক থিটা মানে সাইন থিটার অনন্য, মানে অতিভুজ বাই লম্ব। সেক থিটা, মনে করো আমার সাথে, সেক থিটা কি? সেক থিটা কার অনন্য? কস থিটার কিন্তু অনন্য। সেক থিটা হলো কস থিটার অনন্য। আর কস থিটার অনন্য মানে আমরা কি বসাবো এখানে? আমরা বসাবো অতিভুজ বাই ভূমি। তার কারণ দেখো, কস থিটা ভূমি বাই অতিভুজ, তার মানে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আর কট থিটা কার অনন্য? কট থিটা হলো ট্যান থিটার অনন্য। ট্যান থিটার অনন্য, আর ট্যান থিটার অনন্য মানে, ট্যান থিটা মানে আমরা লিখেছি লম্ব বাই ভূমি, তার মানে কট থিটা সমান হবে তোমার ভূমি বাই লম্ব। এগুলো তো তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে মন দিয়ে শিখেছিলে। তো আরও একবার আমি বলবো, এটাকে মনে করে নাও। তো সাইন থিটা কি? কস থিটা কি? ট্যান থিটা কি? কোসেক থিটা কি? সেক থিটা কি? কট থিটা কি? তো এগুলো নিশ্চয়ই সকলের মনে পড়ছে আশা করব। তো এরপরে আমাদের পুরনো একটা বন্ধু, যেটাকে আমার খুব করে মনে রাখতে হবে, তুমি যতদিন বিজ্ঞান বিষয় পড়বে ততদিন কাজে লাগবে। কি? এর সাথে মনে রাখতে হবে পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র, পিথাগোরাসের উপপাদ্য। তোমরা নিশ্চয়ই সকলে মাধ্যমিক পরীক্ষার সময় করেছো পিথাগোরাসের উপপাদ্য, কিন্তু এর সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যর মূল বিষয় কি? পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয় তোমাকে মনে রাখতে হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এইটা হলো একেবারে প্রথম স্টেপ, যেটা তোমাকে ত্রিকোণমিতির বেস যেখান থেকে তৈরি হচ্ছে, ত্রিকোণমিতি যেখান থেকে শুরু হচ্ছে, এই ফর্মুলাগুলো দিয়েই তোমাদের ত্রিকোণমিতি শুরু। তো এইগুলো সকলে জানো আশা করব। তো আমি বলবো
তোমরা প্রত্যেকে কিন্তু এগুলোকে ভালো করে মন দিয়ে আরও একবার মনে করে নাও। এরপর তোমাদের আমি যেটা বলবো, আরও 3টে ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এটা তোমাকে মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো তোমরা যদি বলতে চাও যে কেন এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আমি তোমাদের একবার কুইক মনে করিয়ে দেবো। দেখো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে তো তোমরা জানো যে লম্ব বাই তোমার হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হলো সাইন থিটা। তো সাইন থিটা স্কোয়ার মানে লম্ব বাই অতিভুজের স্কোয়ার। আর কস থিটা মানে তোমাদের তো বলেছি যে ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার। তো তার মানে এখানে কি হলো? এখানে হলো লম্ব স্কোয়ার অতিভুজের স্কোয়ার প্লাস এখানে ভূমি স্কোয়ার আর অতিভুজের স্কোয়ার। এবার দেখো অতিভুজ স্কোয়ার তো এখানে কমন চলে আসবে। অতিভুজ স্কোয়ার যদি লসাগু করি, কমন বলছি, লসাগু করি অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। আর লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার পিথাগোরাসের সেই উপপাদ্য, সেই পুরনো বন্ধু তোমাদের, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান তো আমরা জানি অতিভুজের স্কোয়ার। আর অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, এটা কেটে গেলে 1। তার জন্যে আমরা বলে থাকি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান 1। তোমাদের কিন্তু একেবারে মনে রাখতে হবে, কোনো সময় ভুললে হবে না। আমরা আজকে যা শিখছি, ত্রিকোণমিতির কথা বলতে পারো, ত্রিকোণমিতি শেখার অ্যালফাবেট বলতে পারো, বর্ণমালা বলতে পারো। তো ত্রিকোণমিতির প্রচুর ইউজ রয়েছে তোমাদের বিজ্ঞানের জগতে। বিজ্ঞান যত শিখবে তত দেখতে পাবে ত্রিকোণমিতিকে কীভাবে ব্যবহার করা হয়েছে চারিদিকে। তো সেই ব্যবহার যদি তোমরা শিখতে চাও, তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে চাও, তো আমি বলবো তোমাদের এই বেসটা কিন্তু আজকে পাকা করে নিতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কেন 1 হলো তোমরা জেনে নিলে বলা ভুল, তোমরা হয়তো অনেকেই জানতে। তো আরও একবার আমি মনে করিয়ে দিচ্ছি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আরও একটা ফর্মুলা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তো কেন লিখছি আমরা কেন লিখছি? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান মানে তোমরা জানো সকলে লম্ব বাই ভূমি। এবার স্কোয়ার আছে মানে এটা স্কোয়ার হলো, আর স্কোয়ার হলে কি হচ্ছে 1 প্লাস এখানে লম্ব স্কোয়ার, এখানে ভূমি স্কোয়ার। তাহলে দেখো লম্ব স্কোয়ার আর এখানে ভূমি স্কোয়ার। এবার যদি আমরা যোগ করি, এখানে লসাগুতে কত হবে? লসাগুতে হবে তোমার ভূমি স্কোয়ার, আর এখানে দেখো এখানে তো ভূমি স্কোয়ার আর প্লাস এখানে লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সেই পিথাগোরাসের উপপাদ্য, যাকে আমরা বলবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, আর অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হলো কি বলো? এটা হলো সেক থিটা। কস থিটার ঠিক উল্টো। অতিভুজ বাই ভূমি হলো তোমার, অতিভুজ বাই ভূমি কি হচ্ছে সেক থিটা। তার মানে এটা হলো সেক স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি। তাহলে এই 3টে আইডেন্টিটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভুললে চলবে না। এটা গেল একটা পার্ট। এরপর আমি যে কথা বলবো তোমাদের, এরপর যে দুটো কথা তোমাদের বলবো, ট্যান থিটা সমান তোমাকে মনে রাখতে হবে সেক থিটা বাই কস থিটা। দেখো ট্যান থিটা সমান আমরা জানি, ট্যান থিটা সমান আমরা প্রত্যেকে জানি লম্ব বাই ভূমি, আমরা প্রত্যেকে জানি লম্ব বাই ভূমি। এবার দেখো আমরা যদি উভয়কেই অতিভুজ দিয়ে ভাগ করে দিই, লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম আর ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, আর লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। অর্থাৎ তুমি কিন্তু মনে রাখছো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে কট থিটা সমান কি? কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তো কেন? কারণ আমরা তো জানি কট থিটা হলো কার অনন্য?
না ট্যান থিটার অনন্যক। আর ট্যান থিটা মানে আমরা এই সবে দেখে নিয়েছি সাইন থিটা বাই কস থিটা। তার মানে এটাকে যদি উল্টে দিই, এটা মানে এখানে আছে মানে এটা হচ্ছে ভাগ হয়ে আছে, এটা উল্টে গুণ হবে। আর উল্টে গুণ হলে কি হবে? কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এরপর তোমাদের যেটা মনে রেখে দিতে হবে, কি মনে রেখে দিতে হবে? মনে রেখে দিতে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, অর্থাৎ পূরক কোণের ফর্মুলাগুলো। ঠিক একইভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এদিকে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তো তোমাদের মনে তো প্রশ্ন আসবে যে কেন এরকম হলো, কেন এরকম হলো এই কনসেপ্ট। আমি জানি না কে কে ক্লাস টেনে এগুলো শিখে ফেলেছো কনসেপ্ট সহ, আর কে কে মুখস্থ করেছো সে আমি জানি না। তবে আমি আজকে তোমাদের কিন্তু শিখিয়ে দেব যে কেন এই ফর্মুলাগুলো হয়। তোমরা তো অবশ্যই এগুলো মনে রাখবে, মনে রাখার সাথে সাথে আজকে কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেব কেন এগুলো আমরা লিখছি। তো দেখো তোমরা যদি এই কোণটাকে দেখো, এই সমকোণী ত্রিভুজটা যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাকে আমরা থিটা ধরেছি, এই কোণটাকে আমরা থিটা ধরেছি, তাহলে এই কোণটা কত বলো? ত্রিভুজের তো তিনটে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এই দুটো মিলিয়ে কত হবে? এই দুটো মিলিয়ে কিন্তু হবে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা অবশ্যই হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কিন্তু তোমরা মনে রাখো। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোন কোণটার বেসিসে আমরা কথা বলছি? আমরা এই কোণটার বেসিসে কথা বলছি। আর আমরা বলেছি যে কোণটার বেসিসে আমরা কথা বলবো সেই কোণটা সংলগ্ন বাহুটা কিন্তু ভূমি হবে। আর তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা নিয়ে কাজ করলে এটা কিন্তু ভূমি হবে, আর এটা হয়ে যাবে তোমার লম্ব। এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা নিয়ে আমরা কথা বলছি, এই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে তোমার ভূমি, আর এইটা হলো তোমার লম্ব। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব এক্ষেত্রে কিন্তু বিসি, আর অতিভুজ তো এসি। এটা হলো। এবার তুমি যদি কস থিটা নিয়ে কথা বলো, কস থিটার কথা যদি বলো, থিটা নিয়ে যদি তুমি কাজ করো, তার মানে থিটা সংলগ্ন বাহু হচ্ছে এইটা, তার মানে এইটা হলো ভূমি, এইটা হবে ওর বেসিসে লম্ব, এখানে হবে অতিভুজ। তার মানে কস থিটা সমান কি হবে? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি হবে? যেহেতু এই কোণটা নিয়ে আমরা কাজ করছি, তাই এই কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি, আর এর উল্টো দিকের বাহুটা হবে লম্ব। তার মানে কস থিটা সমান ভূমি বলতে এখানে বিসি, আর অতিভুজ বলতে এখানে কিন্তু এসি। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বিসি বাই এসি, কস থিটা সমানও বিসি বাই এসি। তাই তো আমরা বলতে পারি সেই বিখ্যাত পূরক কোণের তোমাদের ফর্মুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক একইভাবে এই প্রতিটা পেয়ার কিন্তু আমরা প্রমাণ করতে পারি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তো কিভাবে হলো আমি একটা তোমাদের প্রমাণ করে দেখালাম, বাদবাকিগুলো তোমরা বাড়িতে একবার রিভাইজ করতে পারো কি দেখে নাও। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এটা করার সময় তোমাকে এই কথা মনে রাখতে হবে, যে কোণের বেসিস আমরা কাজ করছি, যে কোণের সাপেক্ষে আমরা ট্যানজেন্ট বা সাইন বা কস এইসব পরিমাপ করছি, সেই কোণের সংলগ্ন বাহুটা হবে কিন্তু ভূমি, আর উল্টো দিকের বাহুটা হবে কিন্তু লম্ব। এই কথা মনে রাখলেই কিন্তু এই ফর্মুলাগুলো, পূরক কোণের এই সমস্ত ফর্মুলা কিন্তু তোমরা সহজেই করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আশা করব পূরক কোণের এই প্রতিটা ফর্মুলা তোমরা ভালো করে শিখে ফেলেছো। নেক্সট আমি যে কথা তোমাদের বলবো, যেটা তোমাদের মনে রাখতে হবে, যেটা আমার না মনে রাখলে আমরা কিন্তু আমাদের ক্লাস 11-এ আমরা যে অঙ্ক করব সেখানে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। তো সেই কথা মনে রাখবো। এরপর তোমরা যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের চেনা ছক, এটা নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষার সময় সকলে মুখস্থ করেছিলে। তো এই ছকটা কিন্তু তোমাদের সকলকে মুখস্থ করে নিতে হবে। সাইন 0-র মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এটা বিভিন্ন উপায়ে প্রত্যেকে কিন্তু মুখস্থ করেছো, তো আরও একবার কিন্তু মনে রেখে দেবে। এর সাথে দেখো আমি যেটা বলবো, তোমার 0 ডিগ্রি
রেডিয়ান হিসাবে দেখো এখানে কোণের মান দুটো দেওয়া আছে কিন্তু 0 ডিগ্রি আর 0, 0টা কিন্তু রেডিয়ান এককে, 30 ডিগ্রি π/6 কিন্তু রেডিয়ান এককে, 45 ডিগ্রি π/4 মানে এটা রেডিয়ান এককে। তো এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা আরও একবার তোমাদের মনে করিয়ে দেব, আর মনে করিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। আর পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে একেবারে 11-এর সিলেবাস থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউ আসতে পারে সেইগুলো শিখিয়ে আমরা পরের ক্লাস শুরু করব। তো আজকে আমরা শেষে তোমাদের যেটা শিখিয়ে দেব ডিগ্রি এবং রেডিয়ান এদের মধ্যে সম্পর্ক। তো তার আগে আরও একবার বলবো, এই ছক এখনও যাদের মনে নেই তাদের কিন্তু আমি বলবো পরিশ্রম করো, মনে করে নাও। বিভিন্ন টেকনিক্যাল লোকে মুখস্থ রাখে, তোমরাও মুখস্থ রাখার চেষ্টা করো। যদি প্রবলেম হয় মুখস্থ করতে কমেন্টে আমাকে জানিও। তো চলো এখন আমরা শেষে শিখে নেব ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক সেটা একবার রিভাইজ করে নেব। দেখো মনে করো এখানে দুটো তীর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একটা রেড কালারের, তার উপরে একটা নীল কালারের তীর আমি তোমাকে দেখাচ্ছি। তো দেখো মনে করো রেড কালারের তীরটা ফিক্সড আর নীল কালারের তীরটা হচ্ছে মুভেবল, মানে এটা হচ্ছে ক্রমশ সরতে পারে, যেমন এখানে সরে এসেছে এখান থেকে এখানে, তারপর ধরো এইখানে সরেছে, এইভাবে সরে যাচ্ছে। তো গেলে কিন্তু রেড কালারের যে অ্যারোটা রয়েছে তার সাথে কিন্তু কোণ তৈরি করছে। তো এইটা যদি সম্পূর্ণ ঘুরে এইভাবে আসে, সম্পূর্ণ পুরো ঘুরে আসে, একেবারে নীল কালারের তীরটা যদি সম্পূর্ণ এক পাক এইভাবে ঘুরে আসে, অবশ্যই এটা আমরা কোন দিকে ঘোরাচ্ছি, আমরা এইদিকে ঘোরাচ্ছি, মনে রেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। রেড কালারের তীরটা এখানে আছে, নীল কালারের তীরটা পুরো এক পাক এইভাবে ঘুরে এলো, আর ঘুরে এলে যে কোণটা তৈরি করে আমরা তাকে বলি 360 ডিগ্রি। আমরা কি বলি 360 ডিগ্রি। অর্থাৎ একটা যদি এরকম বৃত্ত থাকে, একটা যদি বৃত্ত থাকে, এই বৃত্তে টোটাল কোণ, এই বৃত্তের টোটাল কোণটা যদি আমরা পরিমাপ করি আমরা তাকে বলি কত 360 ডিগ্রি। আমরা বলি 360 ডিগ্রি। এটা হচ্ছে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের যে পদ্ধতি সেই অনুযায়ী এই কোণটাকে আমরা বলি 360 ডিগ্রি। আরও একটা পদ্ধতি আছে তোমরা প্রত্যেকে জানো, সেটা হলো রেডিয়ান পদ্ধতি। রেডিয়ান পদ্ধতিতে আমরা কিভাবে কোণ আঁকি, ধরো এই বৃত্তটা রয়েছে আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8। এবার এই এ বিন্দু থেকে আমি কিছুটা দৈর্ঘ্য গেলাম, কতটা দৈর্ঘ্য গেলাম, ঠিক আর দূরত্বই গেলাম, গিয়ে আমি বি বিন্দুতে পৌঁছালাম। তাহলে এখানে যে কোণটা তৈরি হলো তাকে আমরা বলি 1 রেডিয়ান। কি বলি এই কোণটাকে, এই কোণটাকে বলি 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। তাহলে দেখো আর দৈর্ঘ্য গেলে হচ্ছে 1 রেডিয়ান কোণ। তার মানে আমরা যদি আমরা এই পদ্ধতিতে যে কোণ মাপার যে পদ্ধতি রেডিয়ান পদ্ধতিতে কোণ যদি রেডিয়ান পদ্ধতিতে যদি কোণ মাপি আমরা, ঠিক এই পদ্ধতি আমরা অবলম্বন করি। রেডিয়ান পদ্ধতিতে কোণ পরিমাপের উপায় কি, কোণ পরিমাপের উপায় এখানে 1 রেডিয়ান বলেছি কারণ এটা হচ্ছে এই দৈর্ঘ্যটাও আর এই দৈর্ঘ্যটাও আর। এই যে তোমার এটা বৃত্তচাপ বলছি, এই বৃত্তচাপকে আমরা যদি ব্যাসার্ধ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাই সেটাই হচ্ছে রেডিয়ান পদ্ধতিতে কোণ। বৃত্তচাপকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, ধরো আমি এই বিন্দু থেকে আরও কিছুটা চলে গেছি, সি বিন্দু পর্যন্ত চলে গেছি, এবং এই দূরত্বটা হচ্ছে এস। তার মানে এখানে যে কোণটা তৈরি হলো, এখানে টোটাল যে কোণটা তৈরি হলো সেটা হবে বৃত্তচাপটা কত, এ থেকে বি, এই দৈর্ঘ্যটাকে আমি যদি এস বলি তার মানে এস ডিভাইডেড বাই কি আর। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো আমি যদি এ বিন্দু থেকে পুরোটা ঘুরে আসি তাহলে কত পথ ঘুরে এলাম, তোমরা তো প্রত্যেকে জানো আমরা বৃত্তের পরিধির সমান পথ ঘুরে চলে এসেছি। আর পরিধি কত, পরিধি হলো 2πr, যেখানে পাই কি, পাই হলো তোমরা জানো পাই মানে হচ্ছে 22/7। বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে পুরো ঘুরে এলাম, ভালো করে বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, এ থেকে পুরোটা ঘুরে আমি এলাম আবার এ বিন্দুতে, তাহলে কত পথ ঘোরা হলো সেটা কি বলি বৃত্তের পরিধি, এবং সেইটা তোমরা জানো 2πr, যেখানে পাই মানে 22/7। এবার রেডিয়ান পদ্ধতিতে কোণ মাপার জন্য আমরা কি করি, বৃত্তচাপকে তার ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, আর পুরোটা যদি ঘুরে আসি তাহলে কত কোণ তৈরি হলো সেই কোণটাকে আমরা কি বলবো, কত কোণ তৈরি হলো আমরা কি বলবো, যে কোণটা তৈরি হলো সেইটাকে বলার জন্য আমরা কি বলবো, আমরা বলবো দেখো এখানে পথটা হচ্ছে 2πr, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তো আর, তার মানে এখানে আমি আর লিখবো, আর কেটে দিলে কত কোণ তৈরি হলো
2π। এইভাবে পুরো একটা বৃত্তচাপ, বৃত্তের পুরো পরিধি ঘুরে এলে যে কোণ তৈরি হলো রেডিয়ান পদ্ধতিতে, সেটা হলো 2π রেডিয়ান। অপরদিকে ষষ্ঠিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে পুরো বৃত্তচাপ ঘুরে এলে কত কোণ তৈরি হয়? 360 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি? আমরা কনক্লুড করতে পারি 360 ডিগ্রি সমান 2π রেডিয়ান। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, 360 ডিগ্রি সমান 2π রেডিয়ান। এইটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সহজেই ডিগ্রি থেকে কিন্তু রেডিয়ানে চলে যেতে পারবে। যেমন ধরো তোমাকে কেউ কোশ্চেন করেছে, তাহলে বলো তো 60 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? তখন তুমি তো বলবে তাকে যে দেখো 1 ডিগ্রি সমান তো 2π বাই 360, তাহলে 60 ডিগ্রি সমান 2π 360 ইন্টু 60। ঠিক ঐকিক নিয়ম যেভাবে করি, এইভাবে সহজেই আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। 60 দিয়ে এটাকে কাটলে 6, 6 দিয়ে তুমি যদি এটাকে কাটো, 2 দিয়ে যদি 6কে কাটো 3, তার মানে 60 ডিগ্রি সমান π/3। এইভাবে সহজেই আমরা ডিগ্রি থেকে কিন্তু রেডিয়ানে চলে আসতে পারি। তো ডিগ্রি থেকে কিভাবে সহজে রেডিয়ানে চলে আসতে পারলাম সেটাও তোমাদের মনে রাখতে হবে। তো এইভাবে এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ার রেখে আমরা পরবর্তী ক্লাসে আসছি তোমাদের একেবারে 11-এর সিলেবাস নিয়ে, যেখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমরা বিষয় শিখব। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, উৎসাহ পাবো। ধন্যবাদ।